ডক্টর ইউনূসকে শেষ করে দিয়ে নিশ্চয় কারো তাহলে প্রফিট আছে? হ্যাঁ, ডেফিনেটলি এটা একটু শুনতে চাই। এটাই আমরা বলতেছি। ডক্টর ইউনূস আমরা যতজনই স্বীকার করি আর না করি, আমার দেশে ডক্টর ইউনূসকে নিয়ে তার নিজ দেশে যে সমালোচনা হচ্ছে, সারা পৃথিবীতে কিন্তু এই সমালোচনা হচ্ছে না। নাম্বার ওয়ান, সারা পৃথিবী তাকে বরণ্যভাবে অন্যভাবে গ্রহণ করে, কিন্তু নিজ দেশে সমালোচনাটা হচ্ছে। কেন হচ্ছে? সেখানেও প্রশ্ন হচ্ছে যে আপন ভাই চাস্তো ভাই, যে আপন চাস্তো ভাইয়ের উন্নতি হলে চাস্তো ভাইয়ের সহ্য হয় না। তো এইখানে যে জিনিসটা হচ্ছে, এখানে একটা জেলাসির প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে। এটা বলেন আর না বলেন এটা পাবলিক বুঝতে পারে, জনগণ বুঝতে পারে। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে গৌরব, যে সম্মান, যে অর্জন, এটা বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের অবদান। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা মনে করি সারা ভারতবর্ষে এবং বাঙালিদের মধ্যে তিনি সর্বপ্রথম আমাদের গৌরব এনেছিলেন ১২৫ বছর আগে। তারপরে অমর্ত্য সেন, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূস এই নোবেল জয়ী হওয়ার পরেও তার গণ্ডিটা যে জায়গায় চলে গিয়েছে, সমস্ত নোবেল বিজয়ী এবং পৃথিবীর সমস্ত আপনার ইন্টেলেকচুয়াল সেক্টর থেকে আরম্ভ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলি যেখানে তার কথা শুনতে চায়, তার বক্তব্য শুনতে চায়, তার বক্তব্য কিন্তু বিনা পয়সা না, $100 থেকে $300 টিকিট কেটে তার বক্তব্য শোনা হয়। তাহলে এই যে তার সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতাটাকে এইখানে এনে তার পজিটিভ সাইডটাকে আলোচনা না করে মানে শুধুমাত্র নেগেটিভ সাইডটা আলোচনা করা, মানে আমরা কথা বলছি, জি, মানে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের গল্পগুলো জানি। তো কারো খুব বেশি পজিটিভ সাইড থাকলে তার নেগেটিভ সাইড নিয়ে কথা বলা উচিত না, মানে আপনি কি এটা বিশ্বাস করেন? না, আমি তা বলি নাই। আমি বলছি যখনই আপনি আমাদের লিগ্যাল প্রশ্নে হচ্ছে, জজের দায়িত্ব হচ্ছে দুই পক্ষের বক্তব্যকে তুলে ধরা, দুই পক্ষটাকে ক্রিটিসিজম করা, পজিটিভ এবং নেগেটিভ। কিন্তু আপনি পজিটিভটাকে ভুলে যাচ্ছেন, নেগেটিভটাকে নিয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন ডক্টর ইউনূসকে নিয়ে এত নেগেটিভ, এত রিসার্চ করা হচ্ছে? কেন নিজের দেশের ডক্টর ইউনূসের এই যে সম্মানিত ব্যক্তিকে, তার সম্পর্কে এই জিনিসগুলি তুলে ধরার জন্য এত আপ্রাণ চেষ্টা হচ্ছে?